আজ আমরা একসাথে নতুন কিছু শেখার জন্য এখানে একত্রিত হয়েছি। এই ক্লাসে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়, যেমন শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ। চলুন মনোযোগ দিয়ে শুরু করি এবং একে অপরের সঙ্গে মিলেমিশে শিখি। বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। ষষ্ঠ অধ্যায়, কৈশোরকালীন বিকাশ। পাঠ ১, শারীরিক বিকাশ। সাধারণত ১০-১১ বছর বা শৈশবের শেষ পর্যায়ের পর থেকে প্রাপ্তবয়সের পূর্ব অর্থাৎ ১৮-১৯ বছর পর্যন্ত কৈশোরকাল। এই বয়সকে বয়ঃসন্ধিক্ষণও বলা হয়ে থাকে। কৈশোরে শিশু থেকে প্রাপ্তবয়সে যাওয়ার জন্য ছেলে মেয়েদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত ও দ্রুত। শারীরিক বিকাশ বলতে দেহের পরিবর্তন ও আকার আকৃতির বৃদ্ধিকে বোঝায়। শারীরিক পরিবর্তনের কিছু সাধারণ বৈশিষ্ট্য যা সবার মধ্যে বিদ্যমান থাকে। এই সময় বছরে উচ্চতা ৭ থেকে ১৪-১৫ সেন্টিমিটার পর্যন্ত, ৩ থেকে ৫-৬ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। সাধারণত মেয়েরা ১৮-১৯ বছর পর্যন্ত এবং ছেলেরা ২০-২১ বছর পর্যন্ত উচ্চতায় বাড়তে থাকে। এই বয়সে তাদের ওজন বাড়লেও উচ্চতা বাড়ার জন্য তাদেরকে ক্ষীণকায় দেখায়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়, ক্রমে ক্রমে বেড়ে শিশু থেকে পূর্ণ বয়স্কের আকার ধারণ করে। বয়ঃসন্ধিক্ষণে এমন কিছু পরিবর্তন ঘটে যার মাধ্যমে ছেলে এবং মেয়ে আলাদাভাবে চেনা যায়। ছেলেদের গোঁফ, দাড়ি উঠতে শুরু করে, গলার স্বর পরিবর্তন হয়। শুরুতে এটা ভাঙা ভাঙা হয়ে স্বর মোটা হয়। মেয়েদের প্রতি ২৮ দিন অন্তর অন্তর ঋতুস্রাব হয়। এটি ৩ থেকে ৫ দিন, কারো কারো ক্ষেত্রে ৭ বা তার বেশি দিন চলতে পারে। আগে থেকে জানা না থাকলে এ পরিবর্তনে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। শারীরিক এই পরিবর্তন কারো কারো ক্ষেত্রে কৈশোরকাল শুরুর সাথে সাথে না হয়ে ২-১ বছর আগে বা পরেও শুরু হতে পারে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা অত্যন্ত স্বাভাবিক। হঠাৎ করে এ বয়সে যে পরিবর্তন হয় তা জীবনের স্বাভাবিক চক্র। বয়ঃসন্ধিক্ষণে কিশোর বয়ঃসন্ধিক্ষণে কয়েকটি কিশোরী কাজ ১. বিগত ১ বছর সময়ে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছকে সাজাও। সময়কাল, ওজন, উচ্চতা, চেহারা, অন্যান্য। ১ বছর পূর্বে, বর্তমান বছরে, গত ১ বছরে শারীরিক পরিবর্তন, ১২ বছরের মেয়ে। সময়কাল, ওজন, কেজি, উচ্চতা, সেমি, চেহারা, মুখমণ্ডল, ত্বক। অন্যান্য পরিবর্তন, ১ বছর পূর্বে, ৩৬ কেজি, ১৪৫ সেমি, ত্বক মসৃণ, ব্রণ ছিল না, শরীর ছোট ও পাতলা ছিল। বর্তমান বছরে, ৪৩ কেজি, ১৫৩ সেমি, মাঝে মাঝে ব্রণ দেখা যায়। শরীরের গঠন পরিবর্তন হয়েছে, ঋতুস্রাব শুরু হয়েছে। ৫.২ কৈশোরের মানসিক বিকাশ। মন শব্দটি থেকে মানসিক শব্দটি এসেছে। শিশুরা উচ্চতায় বাড়ে, ওজনে বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে তারা কথা বলতে শেখে, মনে রাখতে পারে। আস্তে আস্তে দিন রাত্রির পার্থক্য বোঝে। এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কত তা বুঝতে পারে। আমাদের বুদ্ধি আছে বলেই আমরা কাজ করতে পারি, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। এগুলো সবই মানসিক ক্ষমতা বা মানসিক বিকাশ। মানসিক বিকাশ বলতে শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার প্রকাশ, চিন্তাশক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে অধিক ক্ষমতা অর্জন বোঝায়। কৈশোরে ছেলেমেয়েরা চিন্তা ও বিচারবুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারে। যুক্তি দিয়ে চিন্তা করতে পারে। যুক্তি দিয়ে চিন্তা করাই মানসিক বিকাশের পরিণত ধাপ, যা কৈশোরকালের ছেলেমেয়েরা অর্জন করে। এই বয়সে ছেলেমেয়েরা বিমূর্ত ধারণা অর্থাৎ যেগুলো দেখা যায় না সেগুলো বুঝতে পারে, যেমন সততা, সাহসিকতা, মায়া মমতা ইত্যাদি। যে ঘটনা বা বিষয়টি সামনে উপস্থিত নেই, কাগজে কলমে সেই সমস্যার সমাধান করতে পারে, যেমন জ্যামিতির সমস্যা, সম্পাদ্য বা উপপাদ্য ইত্যাদি। যুক্তি দিয়ে মতামত দিতে পারে। তাদের চিন্তা ও মনোযোগ বাড়ে। মনে রাখার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা ইত্যাদি মানসিক ক্ষমতা যার যত বেশি সে জীবনে তত বেশি এগিয়ে যেতে পারে। পরিবেশের সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। কৈশোরে মানসিক ক্ষমতা বাড়ানোর কিছু উপায়। পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি বিভিন্ন ধরনের ভালো বই পড়া। কৌতূহল মেটানোর জন্য প্রশ্নের উত্তর খোঁজা। আগ্রহ নিয়ে কোনো কিছু শোনা এবং বোঝা। মনে রাখার জন্য পরিষ্কারভাবে দেখা এবং মনোযোগ দিয়ে শোনা। মুখস্থ করতে হলে বিষয়বস্তু আগে বুঝে নেওয়া। নিজে বুঝতে সমস্যা হলে শিক্ষক বা বয়স্কদের কাছ থেকে পরিষ্কারভাবে বিষয়বস্তু বুঝে নেওয়া। অন্য ছেলেমেয়েদের সাথে মেলামেশা করা ও ধারণার বিনিময় করা।
বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, হাতে কলমে পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকলে তা করা, দলীয় আলোচনার মধ্য দিয়ে নিজের করণীয় বুঝে নেওয়া, আমাদের চারপাশের কোথায় কী ঘটছে তা জানার আগ্রহ থাকা ও জানা। এভাবে চেষ্টা করলে তোমরা তোমাদের মানসিক ক্ষমতার উন্নতি করতে পারবে। তোমাদের সকলের জানা দরকার যে শারীরিক ও মানসিক উভয় দিকের বিকাশ ছাড়া শিশু তথা মানুষের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। দলীয় আলোচনায় বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। মানসিক ক্ষমতা বাড়ানোর একটি সহজ উপায় ক্লাসে মনোযোগী হওয়া। কাজ 1 তোমার মানসিক বিকাশকে নির্দেশ করে এমন কয়েকটি দক্ষতার তালিকা তৈরি করো। আবেগজনিত ঘটনার বিবরণ। গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে। আমি পড়াশোনা না করে মোবাইল ব্যবহার করছিলাম। তখন আমার মা আমাকে বকা দেন এবং মোবাইলটি নিয়ে নেন। এতে আমি খুব রেগে যাই এবং মন খারাপ হয়ে যায়। আমি কিছু সময় কথা বলিনি এবং বিরক্ত হয়ে বসেছিলাম। আমার প্রতিক্রিয়া, প্রথমে আমি রাগ করে চুপ হয়েছিলাম এবং ভেতরে ভেতরে কষ্ট পেয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমি শান্ত হয়ে ভাবলাম যে মা আমার ভালো চেয়েই এমন করেছেন। আমার প্রতিক্রিয়া সঠিক না ভুল? প্রথমে আমার প্রতিক্রিয়া ভুল ছিল, কারণ রাগ করে চুপ থাকা সমস্যার সমাধান নয়। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু পরে নিজেকে সামলে নেওয়া এবং বিষয়টি বুঝতে পারা ছিল সঠিক কাজ। যুক্তি। মা বাবা সবসময় সন্তানের ভালো চান। তাই তাদের কথায় রাগ না করে বুঝে নেওয়া উচিত। আবেগ নিয়ন্ত্রণ করে শান্তভাবে ভাবলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। মানসিক বিকাশ নির্দেশক দক্ষতার তালিকা। তোমার মানসিক বিকাশ বোঝাতে নিচের মতো একটি তালিকা লিখতে পারো। সমস্যা সমাধানের দক্ষতা, যুক্তি দিয়ে চিন্তা করে সমাধান করা। মনে রাখার ক্ষমতা, পড়াশোনা বা তথ্য মনে রাখা। মনোযোগ দেওয়ার ক্ষমতা, কোনো কাজে মনোযোগ ধরে রাখা। যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা, নতুন বিষয় শেখার আগ্রহ। প্রশ্ন করার ও উত্তর খোঁজার অভ্যাস। নিজের মতামত প্রকাশ করার দক্ষতা। ভালো মন্দ বিচার করার ক্ষমতা। কল্পনা ও সৃজনশীল চিন্তা করার ক্ষমতা। অন্যদের সাথে আলোচনা ও ধারণা বিনিময়ের দক্ষতা। বিমূর্ত বিষয়, যেমন সততা, সাহস, বোঝার ক্ষমতা। পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। পাঠ 3 কৈশোরের আবেগ। আনন্দ, রাগ, ভয়, ভালোবাসা, হাসি, কান্না আমাদের প্রতিদিনের সঙ্গী। যার নাম আবেগ। আবেগ ছাড়া মানুষ হয় না। রোবটের সাথে মানুষের পার্থক্য এখানেই। মানুষের মতো সে অনেক কিছুই করতে পারে কিন্তু কোনো ঘটনায় হাসতে পারে না, ভয় পেয়ে পালাতে পারে না, রাগ করে চিৎকার করে না। বাইরের কোনো ঘটনা যখন আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে, তখন আমরা হাসি, কাঁদি, ভয় পাই, ঈর্ষা করি, রেগে যাই, এগুলোই আবেগ। আবেগের ধরন। আবেগের সময় দেহ, মন ও আচরণের পরিবর্তন হয়। ভয় পেলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, টেনশনে বুকের টিপ টিপ বেড়ে যায়, রাগে চোখ লাল হয়ে যায়, আনন্দে আমরা হাসি। কোনো দুঃখের ঘটনায় আমাদের কান্না পায়, এসবই আবেগের প্রকাশ। আবেগের 2টি ধরন আছে। যে আবেগ আনন্দময় পরিবেশ সৃষ্টি করে, যেমন সুখ, আনন্দ, হাসি, স্নেহ, মমতা ইত্যাদি। এরকম পরিবেশ আমরা চাই। এইগুলো ইতিবাচক আবেগ। অপরদিকে রাগ, ভয়, দুঃখ, ঈর্ষা ইত্যাদি আমরা পছন্দ করি না, এগুলো দুঃখের পরিবেশ সৃষ্টি করে। এই আবেগ হল নেতিবাচক আবেগ। আবেগের ক্ষতিকর দিক। অতিরিক্ত আবেগ আমাদের অনেক ক্ষতি করে। আবেগের কারণে নিজের প্রকাশভঙ্গি, চেহারা পরিবর্তন হয়। রাগের সময় চোখ বড় হয়ে যায়, মুখ খিচে যায়, হিংস্র পশুর মতো দেখা যায়। অতিরিক্ত রাগে আচরণের পরিবর্তন হয়। অনেকে রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে ফেলে, অন্যকে আঘাত করে ইত্যাদি। কোনো দুঃখজনক ঘটনায় আমাদের মন খারাপ হয়, পড়াশোনায় মনোযোগ আসে না, আমরা কাঁদি, খাওয়া বন্ধ রাখি। ভয় পেলে আমাদের অস্থিরতা বাড়ে, স্বাভাবিক কাজকর্ম করতে পারি না, কথা বলতে তোতলাতে হয়, ঘাম হয়, হাত পা কাঁপে। এগুলো সবই শরীর ও মনের জন্য ক্ষতিকর। অতিরিক্ত আবেগ আমাদের জীবনে জটিলতা সৃষ্টি করে। আমাদের আচরণ হয় ভয়াবহ। সেখানে যুক্তি লোপ পায়। কৈশোরে আবেগের আধিক্য থাকে। দৈহিক পরিবর্তনের জন্য আবেগের অসমতা দেখা যায়। নানা রকম দুশ্চিন্তা, অস্থিরতা কাজ করে। তোমার পরিবারের সদস্যদের আচরণে তোমার অনেক সময় অভিমান হয়, রাগ হয়। এগুলো এ বয়সের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু এগুলো আমাদের অনেক ক্ষতি করে। অনেক সময় মন খারাপ থাকলে বা অতিরিক্ত দুশ্চিন্তায় পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না, ঘুম আসে না, বমি বমি ভাব, পেটে ব্যথা, দৈনিক কাজে বাধা আসে। এই কারণে আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার। আবেগ নিয়ন্ত্রণের উপায়। সন্ধ্যায় টিভি দেখছিল অনিক।
বাবা হঠাৎ টিভি বন্ধ করে দিলেন। বাবা রেগে গিয়ে বললেন, ভালো না লাগলে আর লেখাপড়ার দরকার নেই। বাবার কথায় তার খুব রাগ হলো। বই খাতা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা হলো। কিন্তু সে কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিল। সে যুক্তি দিয়ে ভাবল বাবা তো তার ভালোর জন্যই বলেছে। সন্ধ্যায় পড়ার সময় সে টিভি না দেখলেই পারত। উপরের ঘটনায় অনেক আবেগকে নিয়ন্ত্রণ করল। সে ঘটনার ভালো দিকটা খুঁজে নেওয়ার চেষ্টা করল। এভাবে তোমরাও অতিরিক্ত আবেগ বা নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করতে পার। আবেগ নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো: যে কোনো ঘটনার ভালো দিকটা খুঁজে পেতে শেখা। জটিল অবস্থা মেনে নেওয়ার অভ্যাস তৈরি করা। হতাশাকে প্রশ্রয় না দেওয়া। দলগতভাবে কোনো কাজে বা খেলাধুলায় অংশ নেওয়া। যেসব বিষয়ে রাগ হয়, ভয় হয়, সেগুলো যেন তৈরি না হয়, তার চেষ্টা করা ও সে সব ঘটনা এড়িয়ে যাওয়া। মা বাবা, বন্ধুদের সাথে নিজেদের সমস্যা খোলামেলাভাবে আলোচনা করা। দুঃখজনক ঘটনায় আমাদের মন খারাপ হয়। গত কিছুদিনের মধ্যে ঘটে যাওয়া আবেগজনিত কোনো ঘটনার বিবরণ দাও। এতে তোমার প্রতিক্রিয়া কিরূপ ছিল? তোমার প্রতিক্রিয়া সঠিক না ভুল ছিল তা যুক্তি সহকারে লেখো। আবেগজনিত ঘটনার বিবরণ: গত কিছুদিন আগে আমার একটি পরীক্ষার ফলাফল আশানুরূপ ভালো হয়নি। আমি ভেবেছিলাম ভালো নম্বর পাব, কিন্তু নম্বর কম পাওয়ায় আমার খুব মন খারাপ হয় এবং আমি হতাশ হয়ে পড়ি। আমার প্রতিক্রিয়া: ফলাফল দেখে আমি প্রথমে খুব দুঃখ পাই এবং কিছু সময় কারো সাথে কথা বলতে চাইনি। পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং আমি নিজেকে ব্যর্থ মনে করতে থাকি। প্রতিক্রিয়া সঠিক না ভুল, যুক্তিসহ। আমার এই প্রতিক্রিয়া সম্পূর্ণ সঠিক ছিল না, কারণ অতিরিক্ত দুঃখ ও হতাশা আমার সমস্যার সমাধান করেনি, বরং আমার পড়াশোনায় আরও ক্ষতি করেছে। পরে আমি বুঝতে পারি যে খারাপ ফলাফল থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে পড়াশোনা করা উচিত ছিল। যদি আমি শুরু থেকেই নিজেকে সামলে নিয়ে ভুলগুলো ঠিক করার চেষ্টা করতাম, তাহলে তা বেশি উপকারী হতো। সংক্ষেপে শেখার বিষয়: আবেগ হওয়া স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করে ইতিবাচকভাবে কাজ করাই সঠিক। পাঠ 4: কৈশোরের সামাজিক বিকাশ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের আচরণ বদলায়। আমাদের চারপাশের মানুষ আমাদের কাছে বয়সানুযায়ী সঠিক আচরণ আশা করে। সামাজিক বিকাশ হল বয়সানুযায়ী আচরণ করতে শেখা। যেমন সকলের সাথে মেলামেশা করা, সমবয়সীদের সাথে খেলা, বয়স্কদের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি। একে অপরকে সাহায্য করা, সহানুভূতি দেখানো, ভাগাভাগি করতে শেখা, ভালো কাজে অংশগ্রহণ করা, নিয়ম মেনে চলতে শেখা ইত্যাদি সবই গ্রহণযোগ্য সামাজিক আচরণের মধ্যে পড়ে। অন্যদিকে, যেগুলো গ্রহণযোগ্য সামাজিক আচরণের মধ্যে পড়ে না সেগুলো হলো ঝগড়া করা, মারামারি করা বা আক্রমণধর্মী আচরণ করা, গালিগালাজ করা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বা স্বার্থপরতা ইত্যাদি। কৈশোরে পরিবারের বাইরে সামাজিক পরিবেশ হল স্কুলের সহপাঠী ও প্রতিবেশী বন্ধু দল। কৈশোরে সমবয়সী দলের আচরণ ওই বয়সের ছেলে মেয়েদের আচরণে যথেষ্ট প্রভাব ফেলে। এই সময়ে পরিবারের বাইরে অন্যতম সামাজিক পরিবেশ হল স্কুলের সহপাঠী ও প্রতিবেশী ছেলে মেয়েরা। কৈশোরে ছেলেমেয়েরা দলের প্রতি অনুগত থাকে, দলের মতো হওয়ার চেষ্টা করে। সঙ্গী দলের কাছে সে তার মনের ভাব ব্যক্ত করে। ব্যক্তিগত গোপন বিষয়গুলো পরিবারের চেয়ে বন্ধুদের কাছে বলতে পছন্দ করে। এভাবে কয়েকজনকে নিয়ে একটি ঘনিষ্ঠ বন্ধু দল তৈরি হয়। কৈশোরে বন্ধুদের সঙ্গে মিশে তাদের মধ্যে অনেক ভালো আচরণ গড়ে উঠতে পারে। বন্ধু দল যে আচরণ পছন্দ করে সেই আচরণ তারা করতে আগ্রহী হয়। যেমন পড়াশোনায় প্রতিযোগিতা করা, শিক্ষকের নির্দেশ মানা, একসাথে খেলাধুলা করা ইত্যাদি। দল অন্যের মতামত গ্রহণ করতে শেখা, দল সহযোগিতা করতে শেখা, দল ভাগাভাগি করতে শেখা, দল দায়িত্ব নিতে শেখা, দল আত্মনির্ভর হওয়া, দল প্রতিযোগিতা করা, দল দলে খেলাধুলা করা। কৈশোরে ভালো দলে মিশে ছেলেমেয়েরা কি কি শেখে? আবার বন্ধু দলের উৎসাহে তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতেও ভয় পায় না। যেমন পরীক্ষামূলকভাবে বিড়ি সিগারেট পান, মাদকদ্রব্য গ্রহণ, স্কুল পালানো, বয়স্কদের বিরোধিতা করা ইত্যাদি। যদি কেউ আচরণগুলো না করে তবে তাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়। ওই দলে থাকতে হলে ওই আচরণগুলো মেনে নিতে তাকে বাধ্য করা হয়। এজন্য কৈশোরে বন্ধু নির্বাচনে অনেক সাবধান হতে হয়। এবার জেনে নাও কৈশোরে সামাজিক হওয়ার জন্য কি কি করণীয়। সকলের সাথে কুশল বিনিময় করা, একা একা নিজেকে গুটিয়ে না রাখা, বিভিন্ন কাজে অংশ নেওয়া, খেলাধুলায় অংশ নেওয়া, সকলের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়ার অভ্যাস করা, বয়স্কদের সম্মান করা, তাদের নির্দেশ মেনে চলা, ছোটদের আদর স্নেহ করা,
কাজ 1 তুমি যে বন্ধু দলে মেলামেশা করো সেটিকে ভালো দল বলা যায় কি? যুক্তি দেখাও। এই দলে মিশে তুমি কি কি আচরণ শিখেছ তা লেখো। বন্ধু দল বিশ্লেষণ। নমুনা উত্তর। আমার বন্ধু দলকে ভালো দল বলা যায় কি? হ্যাঁ, আমার বন্ধু দলকে ভালো দল বলা যায়। কারণ আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি এবং পড়াশোনা ও খেলাধুলায় একে অপরকে উৎসাহ দিই। আমাদের দলে কেউ অন্যকে ছোট করে না বা খারাপ কাজে চাপ দেয় না। তাই এটি একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য বন্ধু দল। যুক্তি। আমরা নিয়মিত একসাথে পড়াশোনা করি এবং একে অপরকে বুঝতে সাহায্য করি। শিক্ষক ও বড়দের প্রতি সম্মান দেখাই। ঝগড়া বা মারামারি না করে সমস্যার সমাধান করার চেষ্টা করি। কেউ খারাপ কাজ করতে চাইলে তাকে নিরুৎসাহিত করি। এই দলে মিশে আমি যেসব আচরণ শিখেছি: একে অপরকে সাহায্য করা, শেয়ার বা ভাগাভাগি করা, দলবদ্ধভাবে কাজ করা, দায়িত্ব নেওয়া, অন্যের মতামতকে সম্মান করা, নিয়ম মেনে চলা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল হওয়া। পাঠ 5 কৈশোরের নৈতিক বিকাশ। নৈতিকতা বলতে আমরা সামাজিক ও ধর্মীয় নীতি অনুসরণ করাকে বুঝি। এখানে ভালো বা খারাপ কাজের জন্য নিজেকেই দায়ী করা হয়। ভালো কাজ করলে যেমন মনে তৃপ্তি আসে, খারাপ কাজ করলে তেমনি নিজের কাছে অনুশোচনা হয়। সত্য বললে ভালো লাগে, মিথ্যা বললে অপরাধবোধ হয়। অর্থাৎ নৈতিকতা হল নিজের আচরণকে নিজেই নিয়ন্ত্রণ করা। মানুষের জীবনে নৈতিকতা হঠাৎ করে আসে না। নৈতিকতার বিকাশে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। শিশু অবস্থায় পরিবার থেকে ভুল ও সঠিক আচরণের ধারণা তৈরি হয়। মা বাবা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যরা যে কাজ করতে নিষেধ করেন সেটা খারাপ কাজ এবং যে কাজ করলে খুশি হন বা প্রশংসা করেন সেটা ভালো কাজ। এভাবে ভালো ও মন্দ কাজের ধারণা তৈরি হয়। নৈতিক বিকাশের প্রথম দিকে শিশু শাস্তির ভয়ে অন্যায় আচরণ থেকে বিরত থাকে। শিশুকালের নৈতিকতাকে অনেকটা বাধ্যতামূলক নৈতিকতা বলা হয়। কিন্তু কৈশোরে ভালো ও মন্দের নিজস্ব ধারণা তৈরি হয়। এই বয়সে ভয়ভীতির কারণে তারা ভালো কাজ করে না, বরং ভালো কাজ নিজের ইচ্ছেতেই করে। যুক্তি দিয়ে কাজটি কেন ভালো বা কাজটি কেন খারাপ তা বিচার করার ক্ষমতা হয়। যারা নীতিবান হয় তাদের মধ্যে খারাপ কাজের জন্য অনুশোচনা হয়। আবার অন্যের সামনে লজ্জা পেতে হবে জেনেও খারাপ কাজ থেকে অনেকে বিরত থাকে। নৈতিকতা বিকাশে নিয়মানুবর্তিতার গুরুত্ব অনেক বেশি। ছোটবেলা থেকে নিয়মমতো চলার মধ্য দিয়ে আমরা ভালো অভ্যাস তৈরি করতে পারি। নিয়ম মানার মধ্য দিয়ে কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয় তা জানা যায়। বাড়িতে মা বাবা, স্কুলে শিক্ষকেরা তোমাদেরকে নিয়মনীতি মেনে চলতে অনেক সাহায্য করেন। তাদের আদেশ নিষেধ তোমাদের ভালো অভ্যাস তৈরি করতে, অন্যায় আচরণ থেকে দূরে রাখতে সাহায্য করে। কোনো কাজ কেন ভালো বা কেন খারাপ শিক্ষকেরা এটা বুঝিয়ে দিলে সঠিক আচরণ করা সহজ হয়। কৈশোরে শারীরিক শাস্তি ছেলেমেয়েদের মনে বিরোধ জাগিয়ে তোলে। ছেলেমেয়েরা যখন জানে তাদের সাথে অন্যায় করা হয়েছে তখন তাদের মধ্যে অনেক সময় নিয়ম ভঙ্গ করার ঝোঁক বেশি হয়। এই বয়সে ভালো কাজের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা তাদেরকে ভালো কাজে উৎসাহিত করে। কৈশোরে বন্ধুদের সাথে মেলামেশা তার আচরণে প্রভাব ফেলে। অনেক সময় খারাপ আচরণ বন্ধুদলে সমাদৃত হয়। আবার দলীয় সদস্যদের খারাপ আচরণ লক্ষ্য করে তারাও খারাপ কাজ করতে শেখে। দলে নিজের মর্যাদা রাখার জন্য এ ধরনের আচরণ খারাপ জেনেও করে। এজন্য কৈশোরেও কী ধরনের বন্ধুর সাথে মেলামেশা করছে সেটা জানা খুবই জরুরি। এসো কৈশোরের কিছু খারাপ আচরণ সম্পর্কে জানি এবং এগুলো থেকে সতর্ক ও সাবধান থাকি। গৃহে খারাপ আচরণ, বিদ্যালয়ে খারাপ আচরণ, ভাই বোন একে অপরের সাথে ঝগড়া ও মারামারি করা, বয়স্কদের সাথে কড়া সুরে কথা বলা, দৈনন্দিন কাজ নিয়ে গাফিলতি করা, দায়িত্ব উপেক্ষা করা, মিথ্যা বলা, অন্যকে দোষারোপ করা, কারো জিনিস নষ্ট করা, চুরি করা, সহপাঠীদের কিছু চুরি করা, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া বা ঠকানো, ঠাট্টা করে অন্যকে বিরক্ত করা, সহপাঠীর সাথে মারামারি করা, গালি দেওয়া, স্কুলের জিনিস নষ্ট করা, স্কুল পালানো, ধূমপান অথবা মাদকদ্রব্য সেবন করা। কাজ 1 তোমার গৃহে তুমি কি কি ভালো আচরণ করো তার একটি তালিকা তৈরি করো। গৃহে আমার ভালো আচরণের তালিকা: বাবা মায়ের কথা মনোযোগ দিয়ে শোনা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, নিয়মিত পড়াশোনা করা, নিজের কাজ নিজে করা, যেমন বই গুছানো, বিছানা ঠিক করা, ঘরের কাজে মা বাবাকে সাহায্য করা, সময়মতো খাওয়া ও ঘুমানো, মিথ্যা না বলা, সবসময় সত্য কথা বলা,
কারো সাথে ঝগড়া না করা, শান্তভাবে কথা বলা, অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার না করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দায়িত্বশীল আচরণ করা। আমি সবসময় ভালো আচরণ করার চেষ্টা করি এবং ভুল করলে তা সংশোধন করি। অনুশীলনী। বহু নির্বাচনী প্রশ্ন। ১. মেয়েরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে? ক. 18-19 বছর। সাধারণত মেয়েরা এই বয়স পর্যন্ত উচ্চতায় বৃদ্ধি পায়, তারপর বৃদ্ধি ধীরে ধীরে থেমে যায়। ২. নিচের কোনটি সামাজিক বিকাশের উদাহরণ? ঘ. বন্ধুদের সাথে খেলা করা। এটি সামাজিক বিকাশের উদাহরণ, কারণ এতে অন্যদের সাথে মেলামেশা ও সম্পর্ক গড়ে ওঠে। নিচের অনুচ্ছেদটি পড়ো। ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। আবিরের বয়স ১৩ বছর। তার মা লক্ষ্য করলেন কেনাকাটা করতে গেলে সে টাকা পয়সার হিসাব রাখতে পারে না, কোনো জিনিসের ওজন বুঝতে পারে না, তার পাঠ্যবিষয়গুলো সে যুক্তি দিয়ে বুঝতে পারে না। ৩. আবিরের কোন ধরনের বিকাশের অভাব পরিলক্ষিত হচ্ছে? খ. মানসিক, কারণ আবির হিসাব করতে পারছে না, ওজন বুঝতে পারছে না এবং যুক্তি দিয়ে পড়া বুঝতে পারছে না, এগুলো মানসিক, বুদ্ধিবৃত্তিক বিকাশের অংশ। ৪. আবিরের উল্লেখিত বিকাশ বাড়ানোর জন্য দরকার: আই. মুখস্থ করার আগে বিষয়বস্তু বুঝে নেওয়া। ই. বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করা। ই. আগ্রহ নিয়ে কোনো কিছু শোনা এবং বোঝা। নিচের কোনটি সঠিক? ঘ. আই, ই ও ই। এই তিনটিই মানসিক বিকাশ বাড়াতে সাহায্য করে। বুঝে পড়া, সৃজনশীল কাজে অংশ নেওয়া, আগ্রহ নিয়ে শোনা ও বোঝা। সৃজনশীল প্রশ্ন। ক. কৈশোরকাল কি? মানসিক, আবেগীয় ও সামাজিক নানা পরিবর্তন ঘটে। সাধারণত 10-11 বছর থেকে 18-19 বছর বয়স পর্যন্ত সময়কে কৈশোরকাল বলা হয়। এই সময়কে বয়ঃসন্ধিক্ষণও বলা হয়। সহজভাবে, কৈশোরকাল হল বড় হয়ে ওঠার পরিবর্তনের সময়, যখন একজন শিশু ধীরে ধীরে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়। খ. মানসিক বিকাশ বলতে কী বোঝায়? মানসিক বিকাশ হল শিশুর বুদ্ধি, চিন্তা শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা, ভাষার ব্যবহার, মনে রাখার ক্ষমতা এবং যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা ইত্যাদি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া। সহজভাবে, এটি হল সেই ক্ষমতা যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি, নতুন কিছু শিখতে পারি, যুক্তি তর্ক করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। রাগীব 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। ক্লাসে সহপাঠীদের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া, দলগত কাজে সহযোগিতা করা, বন্ধুদের বিপদে সাহায্য করা ইত্যাদি কাজে সবার আগে সে এগিয়ে আসে। এই কারণে ক্লাসে সবাই তাকে পছন্দ করে। গ. রাগীবের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। রাগীবের আচরণে সামাজিক বিকাশ লক্ষ্য করা যায়। ব্যাখ্যা: রাগীব ক্লাসে সহপাঠীদের বাড়ির কাজ বুঝিয়ে দেয়, দলগত কাজে সহযোগিতা করে, বন্ধুদের বিপদে সাহায্য করে। এগুলো অন্যান্যদের সাথে মিলেমিশে কাজ করা, সহযোগিতা করা, সহানুভূতি দেখানো এবং ভালো আচরণ শেখা সবই সামাজিক বিকাশের লক্ষণ। এছাড়া, তার এই আচরণের কারণে সবাই তাকে পছন্দ করে, যা সামাজিক দক্ষতার প্রকাশ। সহজভাবে বলা যায়, সামাজিক বিকাশ হল বয়স অনুযায়ী অন্যদের সঙ্গে মেলামেশা করতে শেখা এবং সহমর্মিতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলা। ঘ. বিভিন্ন দলে মিলে কাজ করার মাধ্যমে রাগীবের মতো চরিত্রের অধিকারী হওয়া যায়। এ বিষয়ে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। যুক্তি: দলে মিলে কাজ করার মাধ্যমে আমরা রাগীবের মতো চরিত্রের বৈশিষ্ট্য অর্জন করতে পারি, কারণ সহযোগিতা শেখা, দলগত কাজে অংশ নেওয়ার মাধ্যমে আমরা অন্যদের সঙ্গে সহযোগিতা করতে শিখি। দায়িত্ব নেওয়া: দলে দায়িত্ব পেলে সেটি পালন করার অভ্যাস হয়। সহানুভূতি ও সাহায্য করা, বন্ধুদের সমস্যা বা কাজে সাহায্য করতে শিখি। যোগাযোগ ও মতামত বিনিময়: দলীয় আলোচনায় নিজের মতামত প্রকাশ ও অন্যের মতামত গ্রহণ করতে শিখি। সঠিক আচরণ ও নিয়ম মানা: দলে কাজ করতে হলে নিয়ম মেনে চলতে হয়, যা সামাজিক ও নৈতিক বিকাশকে আরও শক্তিশালী করে। সুতরাং, দলে মিলে কাজ করা আমাদের রাগীবের মতো দায়িত্বশীল, সহানুভূতিশীল ও জনপ্রিয় চরিত্র গড়ে তুলতে সাহায্য করে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. কৈশোরে ছেলেদের শারীরিক বিকাশের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। কৈশোরে ছেলেদের শারীরিক বিকাশের বৈশিষ্ট্য: উচ্চতা ও ওজন বৃদ্ধি, বছরে প্রায় 7-14 সেমি, 3-6 ইঞ্চি উচ্চতা বেড়ে যায়, ওজনও বৃদ্ধি পায়। দেহের আকার পরিবর্তন: শিশু থেকে পূর্ণবয়স্ক দেহের আকৃতি ও গঠন ধারণ করতে শুরু করে। মুখমণ্ডল ও চেহারার পরিবর্তন: চেহারা ধীরে ধীরে পূর্ণবয়স্কের মতো হয়ে আসে। গোঁফ ও দাড়ি: গোঁফ ও দাড়ি ওঠা শুরু হয়। গলার স্বর পরিবর্তন:
স্বর ভাঙা ভাঙা থেকে মোটা ও গলার স্বর গভীর হয়। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, হাত, পা, হাড়, মাংসপেশি বৃদ্ধি পায়। সহজভাবে বলা যায়, ছেলেরা কৈশোরে দ্রুত উচ্চতা ও ওজন বাড়ায়, স্বর পরিবর্তন হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হয় এবং গোঁফ দাড়ি। কোন আবেগ আমাদের অনেক ক্ষতি করে? আবেগ যেমন রাগ, ভয়, দুঃখ, ঈর্ষা আমাদের অনেক ক্ষতি করে। ব্যাখ্যা: রাগ, চোখ বড় হয়ে যায়, মুখ খিচে যায়, আচরণ হিংস্র হয়ে ওঠে, কেউ কিছু করে দিতে বা ভাঙতে পারে। ভয়, অস্থিরতা বাড়ে, স্বাভাবিক কাজ করতে অসুবিধা হয়, কথা বলতে তোতলাতে পারে। দুঃখ ও হতাশা, পড়াশোনায় মনোযোগ কমে যায়, খাওয়া দাওয়া বা ঘুমে সমস্যা হয়। ঈর্ষা, অন্যের প্রতি খারাপ মনোভাব তৈরি করে, সম্পর্ক খারাপ হয়। অতএব, এই ধরনের আবেগ শরীর ও মনের জন্য ক্ষতিকর এবং জীবনে জটিলতা সৃষ্টি করে। তাই এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। ৩. কৈশোরে আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? উত্তর: কৈশোরে আবেগ নিয়ন্ত্রণের কিছু উপায় হল: ঘটনার ভালো দিক খুঁজে বের করা, নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক কিছু খুঁজে নেওয়া, জটিল অবস্থা মেনে নেওয়া, সমস্যার জন্য অতিরিক্ত হতাশা না করা, হতাশাকে প্রশ্রয় না দেওয়া, ছোটখাটো বা ভুলকে বড় মনে না করা, দলগত কাজে বা খেলাধুলায় অংশ নেওয়া, মনের অবসাদ কমায় এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এড়ানো ও প্রস্তুতি নেওয়া, যেসব বিষয়ে রাগ, ভয় বা নেতিবাচক আবেগ হয়, সেগুলো এড়িয়ে চলা। মা বাবা বা বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা, নিজের অনুভূতি ভাগ করে নেওয়া। সহজভাবে, আবেগ নিয়ন্ত্রণ করা মানে হল রাগ, ভয় বা দুঃখকে সামলানো এবং ইতিবাচকভাবে পরিস্থিতি মোকাবিলা করা। ৪. নৈতিক বিকাশ বলতে কী বোঝায়? উত্তর: নৈতিক বিকাশ হল নিজের আচরণকে নিজেই নিয়ন্ত্রণ করা এবং ভালো ও খারাপ কাজের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা অর্জন করা। ব্যাখ্যা: এটি মানুষকে শেখায় ভালো কাজ করার আনন্দ এবং খারাপ কাজের জন্য অনুশোচনা অনুভব করা। কৈশোরে শিশুরা ভয় বা শাস্তির কারণে নয়, নিজের ইচ্ছা ও যুক্তি অনুযায়ী ভালো কাজ করতে শিখে। নিয়ম মেনে চলা, সততা, অন্যকে সাহায্য করা এবং দায়িত্বশীল হওয়া নৈতিক বিকাশের অংশ। সহজভাবে, নৈতিক বিকাশ মানে হল নিজের আচরণকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা এবং নিজের যুক্তি অনুযায়ী সঠিক কাজ করা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।